ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। নমস্কার, লিখিত পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি রিটায়ার্ড আইপিএস, তার সাথে একজন রিনাউন্ড অথারও। মুর্শিদাবাদের একটি প্রত্যন্ত গ্রাম যেখানে সেই সময় শিক্ষার আলো পর্যন্ত পৌঁছায়নি, সেখান থেকে উঠে এসে অল ইন্ডিয়া সিভিল সার্ভিসে আইপিএস হিসেবে সিলেকশন। তার দীর্ঘ কেরিয়ারে কখনো আপোষ করেননি কোনো অন্যায়ের সাথে, রুখে দাঁড়িয়েছেন সব সময়। এরকম একজন দৃঢ় কর্তব্য সচেতন মানুষ আজকে আমাদের অতিথি। তিনি আর কেউ নন, মিস্টার নজরুল ইসলাম। আজকে আমরা ওনার থেকে ওনার লাইফ জার্নি, লাইফ পার্সপেক্টিভ, কেরিয়ার ইন সিভিল সার্ভিস এবং ওনার এক্সপিরিয়েন্স এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে অকপর একটা আলোচনা করব। তো ওয়েলকাম স্যার আপনাকে আমাদের এই পডকাস্টে। তো স্যার একদম শুরু থেকে শুরু করুন। প্রথমত স্যার আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো একদম স্যার প্রথম থেকে শুরু করুন, যে কোথা থেকে শুরু হলো সবটা। দেখুন, আমার জন্ম তারিখ আমার বাবা মারা কেউ রেকর্ড করেননি। আমার বাবা মারা কেউ আমাকে স্কুলে ভর্তিও করেননি। আমাদের গ্রামের একজন আমাকে নিয়ে গিয়ে পাশের গ্রামে, আমাদের গ্রামে তখনও প্রাইমারি স্কুল ছিল না, ভর্তি করেছিলেন। এবং মাস্টারমশাই যখন জিজ্ঞেস করেছিলেন বয়স কত হবে, যিনি নিয়ে গিয়েছিলেন উত্তর দিয়েছিলেন 5-6 বছর হবে স্যার। মাস্টারমশাই মোটামুটি সেটা বুঝে আমার যে জন্মদিন রেকর্ড করেছিলেন সেটাই আমার জন্মদিন। সেটা হচ্ছে 3 ফেব্রুয়ারি 1954। তো এরপর আমি ওই পাশের গ্রাম ভাতশালা প্রাইমারি স্কুল থেকে ক্লাস 4 পাস করি। তারপর ডোমকল হাই স্কুলে ক্লাস 5-এ ভর্তি হই। আমাদের সময়ে যে হায়ার সেকেন্ডারি ছিল তাতে মাধ্যমিক ছিল না, পাশাপাশি কোথাও কোথাও স্কুল ফাইনাল চালু ছিল। এবং যারা ক্লাস 8-এর পর হায়ার সেকেন্ডারি কোর্সে ভর্তি হতেন, যেমন আমি হয়েছিলাম বিজ্ঞান নিয়ে, তারপর 11 ক্লাসের পর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম, সেটা 71 সালে, 1971। আচ্ছা, তারপরে বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হই। 74 সালে আমার ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা। পরীক্ষাটা তখন মানে শিক্ষা ব্যবস্থা খুবই ডামাডোল ছিল। পরের বছর 75-এ পরীক্ষা হয়েছে। আমার মনে আছে যে রোলে লিখে বাই 74 লিখতে হয়েছিল, যে এটা 74-এর পরীক্ষা, 75-এ নয়। এবং রেজাল্ট বেরিয়েছে 76-এ। আচ্ছা, এবং তারপর আমি বিভিন্ন কাজ করি এবং শেষ পর্যন্ত আইপিএসে জয়েন করি এবং আইপিএস থেকে আমি অবসর নিয়েছি। তো স্যার একটু যদি ইলাবোরেট করেন যে ধরুন মুর্শিদাবাদের একদম ডোমকলের একটা প্রত্যন্ত গ্রাম, আই থিঙ্ক বসন্তপুর, যদি খুব ভুল না হয়। না, বসন্তপুর, ঠিক। একদম। তো সেখান থেকে উঠে এসে যেখানে তখন অবধি শিক্ষার আলো পৌঁছয়নি, আপনি বোধহয় প্রথম স্কুলে গেছিলেন ওখানে, যদি খুব ভুল না হয় আমার। না, আমার সঙ্গে আরো কয়েকজন গিয়েছিলেন। এই ঘটনাটা দুটো কারণে আমার, মানে আমি যখন জন্মেছি সেখানে টিভি তো তখন চালু হয়নি, রেডিও ছিল না, কোনো খবরের কাগজ পৌঁছতো না, আমাদের গ্রামে কোনো প্রাইমারি স্কুল ছিল না, মাধ্যমিক পাস করা কোনো লোকও ছিল না, অন্য পড়াশোনা তো দূরের কথা। তো দুটো কারণে আমার প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া হয়। একটা হচ্ছে আমার বাবার মনে হয়েছিল, ঠিক ঠিক আমি বলতে পারবো না, যে তিনি রসিদটা দেখে না নিতে পারার জন্য একটা জমি দুবার খাজনা দিতে হয়েছিল। আচ্ছা, আচ্ছা। তো বাবার ইচ্ছে হয়েছিল যে ছেলেদের কাউকে একটু উনার কথায় ঘরবুঝ করবেন, যাতে রসিদটা দেখে নিতে পারেন বা চিঠি আসলে পড়তে পারেন বা দরকার হলে চিঠি লিখতে পারেন, এইটুকু। তারপর
সে বছর আমাদের পাশের গ্রামেও কোনো প্রাইমারি স্কুল ছিল না, তো তারা একটা প্রাইমারি স্কুল করছিলেন। তো সেই প্রাইমারি স্কুলের রিকগনিশন পেতে গেলে যত সংখ্যক ছাত্রছাত্রী দরকার তাদের গ্রামে হচ্ছিল না। তো তাদের গ্রামের মোড়ল আমাদের গ্রামে আসেন যে আমাদেরকে কিছু ছাত্রছাত্রী দিন যাতে আমাদের স্কুলটা স্বীকৃতি পায়। তো তিনি তার ছেলেকে বলেন যে কিছু ছেলে মেয়ে জোগাড় করে নিয়ে যেতে। তিনি লোকদের সঙ্গে কথাও বলেন। আমার বাবা তো বললাম যে কারণ ছিল, সেই জন্য আমাকে স্কুলে পাঠাতে রাজি হয়ে যায় এবং আমি গিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি হই। এটা আমার প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার কথা। প্রাইমারি স্কুলে বাবা রাজি ছিলেন, কিন্তু প্রাইমারি স্কুলের পর হাই স্কুলে পড়াতে বাবা রাজি ছিলেন না। তার বক্তব্য খুব পরিষ্কার ছিল যে চাষার ছেলেও চাকরি টাকরি তো পাবে না, অতএব পড়াশোনা করানো মানে কিষান খাম করা যেতে বলে, ও কাজও করতে পারবে না, খেতে পারবে না, অতএব কাজটা শিখুক, এখন কাজ করবে, গর্বজ হয়ে গেছে। তো আমার মা চেয়েছিলেন পড়ি, তারও একটা কারণ ছিল। আমি যে বসন্তপুর বলছি সেটা আমাদের বাংলাদেশ বর্ডার থেকে, তখন পাকিস্তান ছিল, এই মাত্র 15-16 কিলোমিটার। তা একদম বর্ডারে মার এক মাসই থাকতে তারা তখন পূর্ব পাকিস্তানে চলে যান। তো কিছুদিন পর এই আমি হাই স্কুলে যাওয়ার আগে তিনি এখানে বেড়াতে আসেন, আস্তে আস্তে মার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং সেখানে মা কথায় কথায় জানতে পারেন যে তার মাস্তুতো ভাই সাদেক তার নাম, সে ম্যাট্রিক পাস করেছিলেন, ফলে পূর্ব পাকিস্তানে গিয়ে ওখানে একটা চাকরি পেয়েছিলেন। তো তখন মার ধারণা হয় যে হাই স্কুলটা পাস করলে আমি একটা চাকরি পেতে পারি, অর্থাৎ মা হাই স্কুলে পড়ানোতে সম্মতি ছিল। তা আমার প্রাইমারি স্কুলের মাস্টার মশাই খুব আমাকে পছন্দ করতেন, অমরেন্দ্রনাথ পাল। মানে কিরকম পছন্দ করতেন তার একটা উদাহরণ দিচ্ছি। একদিন আমাদের মাঠের চাষের সময়, আপনারা যারা চাষবাস করেন তারা বলবেন যে বৃষ্টি হয়েছে, জমিতে জো হয়েছে, বাতাল বলে আমাদের ওখানে, মানে বীজ রোপণ করতে হবে। তো আমার বাবা বললেন যে আমি তো একা মানুষ পেরে উঠবো না, তুই যদি আজকে স্কুলে না যাস তাহলে আমাকে একটু সাহায্য করলে আমার সুবিধা হয়। আমি স্কুলে যাইনি, বাবার সঙ্গে মাঠে কাজ করতে গিয়েছি। তো খানিক পরে দেখা গেল যে একটু দুপুর পর যে আমাদের গ্রাম থেকে একজন লোক এসে খবর দিলেন বাবাকে যে স্কুলের মাস্টারমশাই আমাদের বাড়িতে এসছে। তো আমাকেও যেতে হলো, বাবাকেও যেতে হলো, মাস্টারমশাই এসছেন। এখন প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আমরা যে গুরুত্ব জানি না, কিন্তু আমাদের গ্রামে কোনো প্রাইমারি স্কুলই ছিল না, পাশের গ্রামেও ছিল না, সেখানে মাস্টারমশাই বাড়িতে এসছেন, এটা একটু বড় ব্যাপার। তো আমার বাবা মাঠে সেই লাঙ্গল বলদ রেখে গেলেন। তো মাস্টারমশাই জিজ্ঞেস করলেন যে ওকে স্কুলে যায়নি কেন? তো বাবা বললেন যে আমার তো কাজের দরকার ছিল আর ওকে কাজটা শিখতেও হবে, সেই জন্য মনে করেছি। তো তখন মাস্টারমশাই জিজ্ঞেস করলেন যে ও কি কি কাজ করে আপনি চান? বাবা বললেন। তো মাস্টারমশাই বললেন যে ও যদি কাজগুলো করে দিয়ে স্কুলে যায়। বাবা বললেন তাহলে আমার আপত্তি নেই। তো ওই কাজগুলো করে দিয়ে যাওয়াতে আপত্তি না থাকতে বাবার যেটা বক্তব্য ছিল যে আমি ওকে যদি স্কুলে পাঠানো হয় তাহলে অন্তত মাস্টার বাড়িতে আসবে না, আর যদি না পাঠানো হয় মাস্টার বাড়িতে চলে আসবে, আমার কাজ তো দূরের কথা, বাবাও কাজ করতে পারবে না। অতএব এটাই আসলে। তো এই মাস্টারমশাই না থাকলে আমার হয়তো পড়াশোনা হতো না। তো বাবা আমাকে এরপরে স্কুলে যেতে কখনো মানা করতেন না। এইভাবে প্রাইমারি স্কুল তো হলো। তারপরে আমি তো স্কুলে গেলাম। হাই স্কুলে যখনও যাই তখনও আমার পায়ে চটি ছিল না, হাফ প্যান্ট পরতাম খাড়ে কাচা, হাফ শার্ট পরতাম খাড়ে কাচা।
একটা ঘটনা আমার মনে আছে, আমার বইয়ে এটা আমি লিখেওছি। ক্লাস 5-এর অঙ্কের রেজাল্ট বেরিয়েছে। আচ্ছা। তো খাতা দেখানোর পর পরের পিরিয়ডে আমাদের একজন মাস্টারমশাই এসে জিজ্ঞেস করছিলেন যে কে কত নম্বর পেয়েছে। আমার যখন পালা আসলো আমি বললাম যে আমি 100 পেয়েছি। তো আচ্ছা। তখন হ্যাঁ, তো আমার মাস্টারমশাই আমার মুখের দিকে তাকালেন, আমার শার্টের দিকে তাকালেন, আমার পায়ের দিকে তাকালেন। তারপর বললেন যে শূন্য দুটো একের ডান দিকে আছে না একের বাঁ দিকে আছে। মাস্টারমশাই ধারণা ছিল যে আমি 1 পেয়েছি, হুম। আমি সেটাকে 100 বলছি। তো আমার খুব একটু রাগই হয়েছিল যে আমি 100 পেয়েছি, সেটাতে সন্দেহ করছেন মাস্টারমশাই। স্বাভাবিক। তো হুম। আমি তখন বলি, স্যার আমি অমর মাস্টারের ছাত্র, আমি কোন দিকে শূন্য থাকলে 100 হয় আমি জানি। তা আমাকে বলেননি, কিন্তু আমি বোর্ডে চলে গিয়ে দেখাই যে এরকম আছে, 100 আছে। তো সেরা। এটাতে মাস্টারমশাই, পরে আমি বুঝলাম যে একটু অপমানিত বোধ করেন এবং হেডমাস্টারের সঙ্গে সে কথাটা বলেন, আচ্ছা। এবং হেডমাস্টার মশাই আমাকে ডেকে পাঠান। তখন ওখানে আরো কয়েকজন মাস্টারমশাই ছিলেন। আমার ক্লাস টিচার, ম্যাথামেটিক্সের ক্লাস টিচার ছিলেন, যিনি নম্বর আমাকে বলেছিলেন, সে টিচার ছিলেন না যাকে আমি 100 লিখে দেখিয়েছিলাম। কিন্তু সেখানে হেডমাস্টার বললেন যে ওই মাস্টারমশাইকে আমি অপমান করেছি কেন। তো আমি তো প্রথমটা একটু আশ্চর্যই হলাম যে আমি তো অপমান সত্যি করিনি, মানে আমার মন থেকে আমার সেরকম মনে হয়নি কিছু। আমি বললাম যে স্যার আমি অপমান করিনি। তো তখন হেডমাস্টার মশাই আমার উপর একটু অসন্তুষ্টই হলেন। তো পাশে যে মাস্টারমশাই দুজন ছিলেন আমাকে ভালোভাবে জানতেন বা অমর মাস্টারকে জানতেন, তাদের একজন জিজ্ঞেস করলেন যে ক্লাস কি হয়েছিল বলতো। তা আমি বললাম। তখন আর একজন মাস্টারমশাই বললেন যে মাস্টারমশাই তোকে বোর্ডে গিয়ে লিখতে বলেছিলেন কি। আমি বললাম না স্যার বলেননি, কিন্তু যাতে ব্যাপারটা পরিষ্কার হয় তার জন্যই আমি লিখে দিয়েছিলাম। তো তখন ওই দুজন মাস্টারমশাই হেডমাস্টার বললেন যে দেখুন তাহলে আমাদের মাস্টারমশাই যা বলছে ও যা বলছে তাতে কোনো ফারাক খুব বেশি নেই। তো তখন আমার সেই অঙ্কের মাস্টারমশাই, যিনি আমার ক্লাস টিচার ছিলেন, তিনি বললেন যে 100-তে 100 পেয়েছিস তার মানে তো এই নয় যে কাউকে মাস্টারমশাইদের বিনয় দেখাতে হবে না, শ্রদ্ধা করতে হবে না, এরকম বলে দিতে হবে। তখন পাশের মাস্টারমশাই আমার বললেন যে দেখুন স্যার ও যে ফ্যামিলি থেকে আসছে সেখানে দেখুন ও আপত্তিজনক কথা কিছু বলেনি। আসলে ও 100 পেয়েছে, উনি সন্দেহ প্রকাশ করেছেন, উনি 100 পেয়েছেনই সেটা জোর করে দেখাতে চেয়েছেন। তো আমার মনে হয় না যে ও খুব বেশি কিছু অন্যায় করেছে। তখন হেডমাস্টার মশাই আমাকে ছেড়ে দেন। তো এইভাবে আমি চলে আসি। তো আমি ক্লাসে যেহেতু ফার্স্ট হতাম, তো ক্লাস 5 থেকে আমার পরিচিতিটা স্কুলে হয়ে যায়। আর একটা ছিল যে প্রাইমারি স্কুলের কথা আমার বলা হয়নি, আর একটা অমর মাস্টার মশাই শনিবারে আমাদের স্বাভাবিক পড়াশোনা কিছু করাতেন না। আচ্ছা। উনি কেউ নাচতে জানলে নাচতে বলতেন, কেউ গান গান গাইতে জানলে গান করতে বলতেন, কাউকে আবৃত্তি করতে বলতেন। তা আমি তো যে পরিবার থেকে গিয়েছি সেখানে গান শেখা বা আবৃত্তি শেখা এগুলো হয়ে ওঠেনি। তো আমি যখন এতে পার্টিসিপেট করতে চাই তখন মাস্টারমশাই বলেন তাহলে তুই বক্তৃতা করবি। তো প্রথম দিন বক্তৃতা করার জন্য বলে যে তুই বিদ্যাসাগরের উপর বলবি। তো বললাম বিদ্যাসাগরের উপর তো আমি শুধু বর্ণ পরিচয় তার পড়েছি, তাছাড়া তো কিছু আমি তার সম্পর্কে জানি না। বলে জানবি কি করে, তুই তো বিদ্যাসাগর তোর বন্ধু ছিল না। আমি তোকে একটা বই দিচ্ছি, তার এইটুকু পড়ে নিবি তারপরে বলবি। তো সেইভাবে আমি বিদ্যাসাগরের উপর তৈরি করে পরের শনিবার আমি বিদ্যাসাগরের জীবনী সম্পর্কে বলি। এবং এখন আমি স্বীকার করতে পারি যে বিদ্যাসাগরের জীবনী পড়তে গিয়ে একটা ব্যাপার আমাকে খুব উৎসাহিত করেছিল, যে বিদ্যাসাগরও খুব ধনী ঘরের ছেলে ছিলেন না, এবং পড়াশোনা শিখে তিনি অন্য দুজনের স্কুল করেছিলেন। আমার মনে হয় যে তাহলে আমিও এটা করতে পারি।
এবং আমি পড়াশোনা শিখে চাকরি করার পর আমার গ্রামে প্রাইমারি স্কুল করেছি, কলেজ করেছি। তারপরে সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক, বিএড কলেজ, সেখানে এমএড কোর্স চালু, ইঞ্জিনিয়ারিং কলেজে এমটেক কোর্স চালু, প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ, ভাষা শিক্ষার জন্য প্রতিষ্ঠান, বাংলা মাধ্যমের স্কুল, ইংরেজি মাধ্যমের স্কুল, এগুলো করেছি। তো সেটা আমি জানতাম, একটু ইয়ে করলাম, এটা আমি জানতাম না, এটা আমি জানতাম না। হ্যাঁ, আমি অধিকাংশ সময়টা ওখানে ব্যয় করেছি। মানে আপনি জানেন একটা প্রতিষ্ঠান তৈরি করা তো খুব মুশকিল। যেমন প্রাইমারি স্কুল আমি কলেজ থাকতেই চেষ্টা করেছিলাম, কিন্তু তখন আমার কাছে কোনো অর্থ ছিল না। কিন্তু আমি 95 সালে আনন্দ পুরস্কার পেলাম, সেই টাকাটা ছিল। আর ততদিনে আমার বইয়ের রয়্যালটির টাকা কিছু ছিল, 1.5 লাখ টাকার মতো জমেছিল, এবং রয়্যালটি টাকা খরচ করতাম। তো সেই 2 টাকা দিয়ে আমি সবিকের মতো জমি কিনে প্রথম প্রাইমারি স্কুল করি, এবং আমার সেই প্রাইমারি স্কুলের মাস্টারমশাইকে দিয়ে উদ্বোধন করাই। অসাধারণ, অসাধারণ। তো পরবর্তীকালে আমি হাই স্কুল করার পক্ষপাতে ছিলাম। তো এলাকার লোকেরা বললেন যে হাই স্কুল তো ডোমকলে আছে, তো একটা কলেজ কর, আমাদের এখানে ব্লকে কাছাকাছি কোনো কলেজ নাই। তো সেই জন্য তারপরে আমরা চেষ্টা করি এবং একটা কলেজ করি, আমার গ্রামে কলেজ হয়। এই কলেজের পর কলেজের নাম কি? ডোমকল কলেজ, বসন্তপুর। সেখানে প্রথম বছর থেকে আর্টস, সায়েন্স, কমার্স নিয়ে শুরু হয়, দ্বিতীয় বছর থেকে অনার্স চালু হয়। এবং তারপরে যখন দেখা যায় যে এখানে কিছু কিছু ছেলে মেয়ে যে টেকনিক্যাল লাইন নিয়ে পড়তে চায়, তো সেইটা নিয়ে তখন আমার মনে হচ্ছিল যে ওই টেকনিক্যাল শিক্ষার কিছু ব্যবস্থা করা দরকার। তো 2-1 বছরের মধ্যে ওখানে আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ চালু করি। আচ্ছা, ওরই পাশে একই কম্পাউন্ডে সব আছে। আচ্ছা, অসাধারণ। হ্যাঁ, তো তারপরে দেখা যায় যে সব ছেলে ডিগ্রি ভর্তি হতে পারে না, বা অনেকে হাই সেকেন্ডারিতে সায়েন্সও যেতে পারে না, পলিটেকনিক করা দরকার। তখন আমরা ওখানে একটা পলিটেকনিক করি, দমকল পলিটেকনিক, সেটাও বসন্তপুর গ্রামে। তো পলিটেকনিক, হ্যাঁ, এবং পলিটেকনিকের পর দেখা যায় কিছু ছেলে মেয়ে আছে যারা মাধ্যমিকও পাস করেনি, তারা পলিটেকনিকে পড়তে পারে না, অথচ টেকনিক্যাল কাজ শেখালে তারা শিখতে পারে। সেই জন্য আমরা তাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য ওখানে একটা ট্রেনিং সেন্টারও পলিটেকনিক এবং ইঞ্জিনিয়ারিং কলেজের সাহায্য নিয়ে করি, যেগুলো পরবর্তীকালে চালু ছিল, যেতে ইলেকট্রিশিয়ান বা ওই টিভি মেকানিক, এই জাতীয় কাজ শেখানো। এরপর উচ্চ শিক্ষার জন্য স্কুলের দরকার, সেই জন্য প্রাইমারি স্কুল তো ছিল, কিন্তু প্রাইমারি স্কুলে আমার অভিজ্ঞতা খুব খারাপ ছিল। যেহেতু প্রাইমারি স্কুলে প্রথমে করেছিলাম, আমি স্কুলের বাড়ি তৈরি করে সরকারের কাছে আবেদন করেছিলাম, তারা স্বীকৃতি দিয়েছিল, শিক্ষক দিয়েছিল। কিন্তু একবার সরকারি কাজ পেয়ে গেলে আমাদের দেশে কাজ দেখে নেয় যাদের কাজ, তারা সাধারণত সে কাজটা ঠিক মতো করেন না। না করার কারণও আছে, মাস্টার মশাইরা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যান, এবং একটা রাজনৈতিক দলে থাকতে গেলে তারা অধিকাংশ সময় শাসক দলে যুক্ত হন, তাদেরকে কিছু বলতে পারেন না। ফলে কয়েক বছর পর আমি যখন প্রাইমারি স্কুলে দেখতে গেলাম যে ছেলেরা কিরকম পড়াশোনা করছে, তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে ধরুন ক্লাস 4-এ যে ছেলে মেয়েরা পাস করে 5-এ গিয়ে ভর্তি হবে, তারা এই 1, 2, 3, 4 এগুলো সঠিকভাবে লিখতে জানে না, যোগ বিয়োগের কথা ছেড়ে দিন। মাই গড। অ, ক, খ এগুলো সঠিকভাবে লিখতে জানে না, সঠিকভাবে বলছে কিন্তু একদম লিখতে জানে। তো তখন আমি প্রথমে চেষ্টা করেছিলাম যে মাস্টারমশাইদের সঙ্গে কথা বলে যে পড়াশোনাটা যাতে ভালোভাবে হয়, কিন্তু দেখলাম যে সেটা হচ্ছে না। যেহেতু তারা সরকারি স্বীকৃতি পেয়ে গিয়েছে, তাদের চাকরির ব্যাপারে আমার কোনো হাত নেই, অর্থাৎ তারা আর বেশি কিছু বলার দরকার নেই, আপনি বুঝতে পারছেন। তখন আমি ওখানে
বেসরকারি স্কুল একটা চালু করি, একদম নার্সারি প্রাইমারি থেকে 12 ক্লাস পর্যন্ত। আচ্ছা, দু এক বছর পরে এটার ইংরেজি মাধ্যম চালু করি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অধীনে, এবং কয়েক বছর পরে আমরা সিবিএসসি তে যাওয়ার জন্য দরখাস্ত করি এবং সিবিএসসি অ্যাফিলিয়েশন পেয়ে যাই। এখন আমাদের ওখানে নার্সারি থেকে 12 ক্লাস পর্যন্ত বাংলা মাধ্যম স্কুল আছে, নার্সারি থেকে 12 ক্লাস পর্যন্ত ইংরেজি মাধ্যম স্কুল আছে, আমরা সায়েন্সও পড়াই এবং আমাদের স্কুলের রেজাল্ট তুলনায় ভালো হয় এখনো। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরুন যদি 120টা ছেলে পরীক্ষা দেয় তাহলে ধরবেন যে 102-3টে স্টার পেয়ে যাবে। সেকেন্ড ডিভিশন প্রায় পায় না আমাদের স্কুল থেকে, বাকি যে কটা তারা ফার্স্ট ডিভিশন পায়। অসাধারণ। আর আমি মানে আপনার ইন্টারভিউ থেকে আরম্ভ করে একটু বই ফলো করছিলাম, তো সেখানে আমি দেখেছি আপনি পড়াশোনার ব্যাপারে সর্বদাই খুবই কনসিয়াস, এবং এরকম একটা মানুষ যদি মানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে তো সেক্ষেত্রে এটাই স্বাভাবিক যে এরকমই রেজাল্ট হবে। তো আপনি যেটা বলছিলেন, প্লিজ ওইটা একটু কন্টিনিউ করুন। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমার যেটা একটু জানার ইচ্ছা আপনার থেকে, যে যখন ধরুন শুরু করলেন, শুরুটা কি খুব ইজি হয়েছিল? যে আপনার বাবা চেয়েছিলেন ঠিকই যে একটা ঘরবুঝ লোক দরকার, কিন্তু তাও কি খুব সহজে হয়েছিল সেটা, বা কিভাবে শুরু হলো, প্রাইমারিটা কিভাবে শুরু হলো? না, প্রাইমারিটা তো আমাকে ভর্তি করে দেওয়া হলো, এবং যেহেতু আচ্ছা, বাবা মানা করলে মাস্টারমশাই চলে আসছিলেন, অতএব আমার স্কুলে যাওয়াটা নিয়মিত হয়ে গেল। এবং সেখানে একজন খুব ভালো শিক্ষক আমি পেয়েছিলাম, অমরেন্দ্রনাথ পাল। তিনি আমাকে ওই বিদ্যাসাগরের জীবনী বলিয়ে, রবীন্দ্রনাথের জীবনী বলিয়ে, নেতাজির জীবনী বলিয়ে, গান্ধীজির জীবনী বলিয়ে, ডাল্টনের জীবনী বলিয়ে আমাকে একটু বড় হওয়ার জন্য যে ইচ্ছেটা ওখানেই আমার মধ্যে তৈরি করে দিয়েছিলেন। তো আমি যার জন্য পড়াশোনা করতে চাইতাম। তো না আমি কারণ হাই এইটা এইটা এই কারণেই বলছি, তার কারণ একটা বাড়িতে তো পড়ার পরিবেশ তেমন নেই, সেরকম একটা জায়গায় শুধুমাত্র আপনি স্কুলে যাচ্ছেন, তো স্কুল থেকে ফিরে এসে যে পড়ার যে ইচ্ছাটা, যেমন এখনকার সময় যে বাড়িতে বাবা মারা সেটা করে যে বই নিয়ে বসতে হবে বা এরকম, আপনার ক্ষেত্রে তো সেরকম ব্যাপারই ছিল না, কিন্তু তাতেও না, আপনি যে মানে ফার্স্ট হতেন। আরেক আরেকটু আগের কথা বলি। আমার বাবাকে আমার ঠাকুরদা ওখানে প্রাইমারি স্কুল না থাকলেও দু একজন লোক, ধরুন যে মাধ্যমিক পাস করা বা এরকম তো ছিল না, কিন্তু যারা 4 পর্যন্ত পড়েছে কি 3 পর্যন্ত পড়েছে তারা এখানে অনেক শিক্ষিত লোক। তো সেরকম শিক্ষিত লোকের কাছে হয়তো পড়াশোনা করতে পাঠিয়েছিলেন, কিন্তু আমাদের গ্রামের একদম দক্ষিণে ছাগলখালির বিল বলে একটা বিল আছে, আমাদের গ্রামের উত্তরে বড় বিল আছে। আচ্ছা, তো এই ছাগলখালির বিলে তখনও কুমির থাকতো। আমাদের বনে আমি নিজে বাগডাসা বা হায়না এবং উদবিড়াল এগুলো দেখেছি। বড় বন ছিল আমাদের গ্রামের মাঝখানে। তো আমার বাবা ওই একদিন ওই কুমির ধরা দেখতে গিয়ে স্কুলে দেরি করেন এবং তাতে যার কাছে পড়তে যাওয়ার কথা তিনি মারেন। তা আমার বাবাও বাবা মায়ের বড় ছেলে ছিলেন। তো আমার ঠাকুরমা তারপর আর স্কুলে যেতে দেননি। যে উজির ছিল সে লোকটার নাম, যে ও উজির আমার ছেলেটাকে মেরেই ফেলবে, তার থেকে পড়াশোনা করার দরকার নেই। তো সেই জন্য বাবা আমার পড়াশোনা হয়নি। কিন্তু আমার ঠাকুরদা, আমি এটা জানতে পারিনি কারণ আমি খুব ছোট থাকতেই ঠাকুরদা মারা গিয়েছেন। ঠাকুরদা একটু একটু লেখাপড়া জানতেন, তার আমি কিছু বই আমাদের ওই মাটির বাড়িরই কোঠা বলে, সে কোঠাতে বাঁধা দেখেছিলাম। তার মধ্যে আমার এখনো একটা মনে পড়ে, রাষ্ট্রবিজ্ঞানের বই ছিল লাল কালিতে ছাপা। তার মানে কিছু লেখাপড়া তিনি জানতেন, স্কুলে যান আর না যান। তো আমার মার বিয়ের পর আমার ঠাকুরদার কাছে ওই অ আ ক খ কয়াকার ক কা দন্তে নয়াকার ক নাক পর্যন্ত শিখেছিলেন। তো আমি একটু বড় হলে আমার মা ওই অ আ গুলো, আমার আজ বাবার ইচ্ছে, আমি বললাম যে ঘরবুঝ করতে হবে, তো আমার মা আমাকে ওই অ আ ক খ এগুলো শিখিয়েছিলেন, ওই কয়াকার ক খা দন্তে নয়াকার ক না ওই পর্যন্ত। কিন্তু তারপর তিনিও জানতেন না। কিন্তু সেই সময় আমাদের গ্রামে একটা ঘটনা ঘটে।
আমরা খবর পাই যে খুব শিক্ষিত একজন মেয়ে আমাদের গ্রামের বউ হয়ে এসেছে। পরে জানি আচ্ছা তিনি 4 পাস ছিলেন। তখন মানে আমরা জেনেছিলাম যে খুব শিক্ষিত মেয়ে আমাদের গ্রামে একজন বিয়ে হয়ে এসেছেন। তো গ্রাম সম্পর্কে তিনি আমার মামি ছিলেন। তো আমার মা সেই মামির কাছে আমাকে নিয়ে যান যে একে একটু পড়াশোনা শেখাও। তো তার কাছে আমি ওই বর্ণপরিচয় প্রথম ভাগটা এবং দ্বিতীয় ভাগ খানিকটা এবং যোগ এবং বিয়োগ শিখি। গুণ শেখার সময় আসলে বলেন যে বাবা আমি তো এটা ভুলে গিয়েছি। তা আমাদের আচ্ছা গ্রামে একজন লোক গুণ গুণ ভাগ জানতেন। তার নাম মফিজ বিশ্বাস ছিল। তখন তিনি, আমি যেরকম এখন বয়স্ক, তখন তিনিও সেরকম বয়স্ক লোক ছিলেন। তা আমার মা একদিন তার কাছেও নিয়ে গেলেন। তিনি গ্রাম সম্পর্কে আমার নানা হতেন, অর্থাৎ দাদু আপনি জানেন। হুম। দাদু দাদু হুম। তো তার কাছে আমি গুণটা শিখলাম। তো গুণ শেখার পর ভাগ যখন শিখছিলাম, একদিন আমাদের গ্রামের আরেকজন লোক ইয়ার মোহাম্মদ বলে নাম এসে বৈঠকখানায় শিখতাম। বৈঠকখানায় এসে বললেন যে বিশ্বাস, এই কাটার মুখ ছুঁচলে করো না, তোমার পায়েই ভুগবে। মাই এই গড। কথাটা তখন আমি এটা ভালো বুঝিনি। তা বাড়িতে আসলে তো কি পড়লি শিখলি এসব জিজ্ঞেস করতেন মা বাবা। তো বাবা যখন জিজ্ঞেস করলেন আমি কথাটা বললাম, তখন আমার বাবার এই গুণটা পেয়েছি। আমার বাবা খুব আত্মসম্মান বোধ সম্পন্ন লোক ছিলেন। উনি বললেন যে আর ওখানে যেতে হবে না, আমার যাওয়া আর হলো না। তো এরপরে পাশের গ্রামে যখন স্কুলটা খুললো, সে কথাটা তো আপনাকে বললাম, আমি গেলাম। যার ফলে প্রাইমারি স্কুলে আমি গিয়ে আমি একদম ওয়ানে ভর্তি হলাম, শিশু শ্রেণী বা অন্য শ্রেণীতে ভর্তি হয়নি। এবং হাফ ইয়ারলি যখন পরীক্ষা হলো, তখন দুটো বিষয়ে পরীক্ষা হয়েছিল, একটা অঙ্ক, একটা বাংলা। অঙ্কতে আমি 50-এর মধ্যে 85 পেয়েছিলাম, বাংলাতে 49। মাস্টারমশাই বললেন তোকে 50 দেওয়া যেত, কিন্তু দেওয়া হয়নি, তোর অহংকার হয়ে যাবে বলে। তো সেটা আমি বুঝি যে মাস্টারমশাই ঠিকই করেছিলেন। তো এইভাবে আমি তো হাই স্কুলে গেলাম। হাই স্কুলটা আমার পরিচিতি আরো দুটো কারণে হয়েছিল। আমাদের গ্রামে কোনো খেলার মাঠ ছিল না। তো আমি খেলাধুলা তেমন কিছু শিখতে পারিনি। আমাদের প্রাইমারি স্কুলেও মাঠ ছিল, সবে হচ্ছে, বুঝতে পারছেন। ঘরও তখন ছিল না। এই কাঁঠাল গাছের নিচে আমরা ক্লাস করতাম। একটা চালা ঘর ছিল, বৃষ্টি হলে সেখানে বাইরের থেকে ভিতরে বেশি জল পড়তো, কোনো রকমে যুবতী দাঁড়িয়ে থাকতে হতো। তো হাই স্কুলে এসেও আমাদের স্কুলের কাছে মাঠ ছিল না, নদীর ওপারে মাঠ ছিল। অর্থাৎ আমার পক্ষে ওই মাঠে গিয়ে খেলাধুলা করা সম্ভব ছিল না। সেই জন্য 5 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি কোনো স্পোর্টসে ভাগ নিইনি। কিন্তু মনে হলো যে গ্রামের ছেলে হিসেবে আমি কতগুলো স্পোর্টসে ভাগ নিতে পারি। যেমন দৌড়, যেমন জ্যাভেলিং থ্রো, ডিসকাস থ্রো। ক্লাস 9-এ আমি যখন এই তিনটেতেই নাম দিলাম, তখন মানে খুব ভালো রানার ছিল, ডিসকাস থ্রো জ্যাভেলিং থ্রো করার মতো খুব শক্তিমান লোক ছিল। তখন ছেলেদের মধ্যে তো বটি, মাস্টারদের আলোচনা শুরু হলো যে নজরুল তো পড়াশোনায় ভালো আমরা জানি, কিন্তু স্পোর্টসেও নাম দিচ্ছে। কিন্তু ঘটনাক্রমে দৌড়েও আমি প্রথম হয়ে গেলাম সিনিয়রদের দৌড়ে। হ্যাঁ, সেটা হলাম কি করে, মানে অন্যদের জন্য প্রথম হলাম। কেন বলছি, যে আমার থেকে ভালো দৌড়বিদ ছিল, আমি স্বীকার করছি, কিন্তু আচ্ছা তারা একটা ভুল শিক্ষা পেয়েছিল, পরে আমি তাদের বলেছি। সেটা হচ্ছে যে তাদের প্রথম দিকে তারা দৌড়য়নি, হুম যে দম রাখতে হয়, কিন্তু দম রাখার মানে এই নয় যে আমি দৌড়বো না। ফলে আমি হুম অনেকটা এগিয়ে গিয়েছিলাম। পরে আচ্ছা তারা দম লাগিয়ে আমাকে ধরার চেষ্টা করেছে, কিন্তু আমিও তো ছাড়িনি, আমিও দম লাগিয়েছি। ফলে তারা আমাকে কভার করতে পারেনি। ফলে আমি প্রথম হয়ে গেছিলাম। পরে যখন সে আমার
বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করছিল, আমি বললাম যে এটা আমার জন্য আমি ফার্স্ট হইনি, ওদের মোকামির জন্য আমি ফার্স্ট হয়েছি। তো এইরকম ভাবে জ্যাভেলিং থ্রোতে আমি তখন সায়েন্স পড়তে শুরু করেছি, আর আমি এগুলো চিন্তা করতাম এখন যেমন করি তখনও। তো জ্যাভেলিং থ্রো, গ্রামে তো লাঠি টাঠি ছোড়া এসব ছিলই। আমি ওটা দেখলাম যে আমি যদি 45 ডিগ্রি করে ছড়ি, তাই যদি বেশি হয় তাহলে কম যাবে, তাহলে যদি কম হয় তাহলেও কম যাবে। তা আমি সেটা চেষ্টা করলাম, এবং তাতে একবার এতটা দূরে চলে গেল যে আর কেউ অত দূর পাঠাতে পারলো না, ফলে জ্যাভেলিন থ্রোতেও আমি ফার্স্ট হয়ে গেলাম। মানে এরোডাইনামিক্সটা একটু ভালো বুঝতেন পড়াশোনার জন্য। হ্যাঁ, ফল তারপরে ডিসকাস থ্রো আপনারা জানেন যে একটু ভারী আছে। হ্যাঁ, শর্টপুটে আমি নাম দিইনি, শর্টপুটে আমি আমার ধারে কাছে কোথাও থাকবো না, অত শক্তিশালী নয়, আমার হাতগুলো এত পাতলা। ডিসকাস থ্রো তো মাঝে মাঝে, কিন্তু ডিসকাস থ্রোতেও আমি 3বার চান্স পাই যায়। আমি কিন্তু ডিসকাস থ্রোতে ফার্স্ট হতে পারলাম না, সেকেন্ড হয়ে গেলাম। কিন্তু যে দুটোতে ফার্স্ট হলাম, আরেকটাতে সেকেন্ড হলাম, তাতে পড়াশোনায় ভালো ছিলাম বলে স্কুলে একটা নাম হয়ে গেল। হ্যাঁ, আর ক্লাস 9-এ আর একটা ঘটনা ঘটলো। আমাদের স্কুলের হেডমাস্টার মশাই চেঞ্জ হল। নতুন যিনি হেডমাস্টার মশাই আসলেন, তিনি ডিবেট করতেন, পছন্দ করতেন। তা আসার কিছুদিন পরেই বহরমপুরে একটা ডিবেট কম্পিটিশন ছিল, তিনি সেখানে টিম পাঠাতে চাইলেন। তো প্রথমে তিনি ব্যাখ্যা করলেন যে ডিবেট জিনিসটা কি। তারপরে 9, 10, 11, 12 তখনও আসেনি, 9, 10 এবং 11 সব থেকে সিনিয়র মোস্ট, 11টা সিনিয়র মোস্ট, 11-এর দুটো ব্যাচ, মানে যেটা সেন্ট আপ হবে, যেটা প্রথম উঠেছে। তো তাদের নিয়ে একটা প্রতিযোগিতা করলেন ওই বিষয়ে, যেটা বহরমপুরের সাবজেক্ট আছে। তো তাতে করে আমি সিলেক্ট হলাম একজন যারা ডিবেট করতে যাবে। তো আমাদের আর একজন ছিলেন, তো একজন মাস্টারমশাই আমাদেরকে নিয়ে গেলেন। বহরমপুরে গিয়ে ডিবেট হলো, আমি ফার্স্ট সেকেন্ড হলাম না, কিন্তু থার্ড হয়ে গেলাম। যেটা হলো একটা মফস্বল, আমাদের ডোমকল তখনও মিউনিসিপ্যালিটি হয়নি, ব্লক শহরের একটা ছেলে জেলা শহর এবং মহকুমা শহরে, ডোমকল তখন মহকুমা হয়নি, থেকে প্রাইজ নিয়ে নিচ্ছে। এইটা নিয়ে খুব আলোচনা হয়। আমাদের মাস্টারমশাই খুশি ছিলেন, আর আমাদের হেডমাস্টারমশাই খুবই খুশি হন যে প্রথমবার টিম পেটি তিনি প্রাইজ পেয়েছেন। এরপর ক্লাস 10-এ উঠে ওখানে ইউনিয়ন ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজ বলে এখনো আছে, তখনও ছিল, ওরা ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুলের ছেলেদের নিয়ে একটা প্রতিযোগিতা করতেন। সেখানে যে টিম সিলেক্ট, সেখানেও আমি থাকলাম। তা আমি গিয়ে সেবার ফার্স্ট হলাম ডিস্ট্রিক্টে। আচ্ছা, হেডমাস্টার তো খুবই খুশি, এবং তার ফলে যে আমার স্কুলে যে পরিচিতিটা হয়েছিল বা আশেপাশে, এই ফলে যে একটা ছেলে ক্লাসে ফার্স্ট হচ্ছে, স্পোর্টসে ফার্স্ট হচ্ছে, ডিবেটে ফার্স্ট হচ্ছে। আমি মুর্শিদাবাদে এসে কম্পিটিশনে যোগ দিলাম, এসে কম্পিটিশনেও ফার্স্ট হলাম। তো এইরকম ভাবে একটা ভালো ছাত্র হিসেবে স্কুল জীবনে একটা নাম হয়ে গেছিল স্কুলে। তারপর তো স্কুল যখন পাশ করলাম, আমার বাবা মা কেউ আর পড়াতে চান না। 71 সালে আপনারা জানেন বাংলাদেশ হওয়ার যে যুদ্ধ, সেখানে চলাচলে এখানে প্রচুর লোক, হ্যাঁ, রিলিফের প্রচুর ছেলে মেয়ে নিচ্ছিল। আমাকেও কাজের অফার এসেছিল। আমার বাবা মা দুজনই চাইছিলেন যে আমি চাকরি নেই, চাকরি করি, আমি কলেজের না পড়ি। কিন্তু আমার ইচ্ছে ছিল না, আমি চাকরিতে জয়েন করিনি। আমি কলেজে ভর্তি হওয়া, যেহেতু বাবা মা কারো ইচ্ছে ছিল না, তো আমি এমনি কাজ করতাম, স্কুলে পড়ার সঙ্গে সঙ্গে বাড়ির কাজ তো করতাম, দরকার হলে মুনিশ খাটা যাকে বলে, জন খাটা বলে, এক এক জায়গায় এক এক নাম আছে, আমি সেটাও করতাম। আমি বিএসসি পাস করার পরও আমি জন হিসেবে কাজ করেছি, দিনমজুর হিসেবে কাজ করেছি। তো কলেজে ভর্তি হওয়ার জন্য আমি এরকম লোকের কাজ করে, মানে পার্ট বিনিয়ে
পয়সাটা জোগাড় করে আমি কলেজে ভর্তি হলাম, মানে বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে। মাই এবং গড। বহরমপুরে থাকার জায়গা নাই, তো ডোমকল থেকে যাতায়াত করতে হবে, বাসের ভাড়া। তখন 1 টাকা 55 পয়সা ভাড়া ছিল। আচ্ছা। স্টুডেন্ট কনসেশনে 40%, 62 পয়সা ভাড়া। 50 পয়সা দিলে নিয়ে নিতেন, 1 টাকা দিলে 62 পয়সা কেটে নিতেন। তো সাধারণত আমরা 50 পয়সায় আমি দেওয়ার চেষ্টা করতাম, যাতে 1 টাকায় যাতায়াত হয়ে যেত। কিন্তু সেই টাকাটাও তখন অনেক বেশি ছিল। কি করে জোগাড় করা যায়, তো আমার কলেজ যাওয়া হচ্ছিল না। তো তখন আমার ওই হাই স্কুলের হেডমাস্টার মশাই আবারও চেঞ্জ হয়েছে। তো মাস্টারমশাই আমাকে বরাবর ভালোবাসতাম, তাদের সহযোগিতায় ডোমকলে আমি প্রাইভেট টিউশন যাকে বলে সেটা জোগাড় করলাম। ওই কলেজ থেকে ফিরে টিউশন পড়িয়ে আমি বাড়িতে ফিরলাম। কিন্তু এটা করতে গিয়ে আমার পড়াশোনা হলো না। সেটার কারণ আমি কলেজের জন্য কোনো একটা বইও কিনতে পারিনি। আর কেবলমাত্র টাকার অভাবে? হ্যাঁ, কেবলমাত্র খাতা, টাকার অভাবে? হ্যাঁ টাকার অভাবে। আহ, খাতাপত্র সবসময় কিনতে পারতাম না। আর এই বাসের ভাড়ার জন্য টিউশন পড়াতে হতো, ফলে খুব সকালে উঠে 7টায় বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো। ওই দৌড়তে দৌড়তে ডোমকলে গিয়ে বাস ধরে, তখন খুব ভিড় হতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বহরমপুর যেতে হতো, বাস স্ট্যান্ডে নেমে আবার সেই দৌড়, দৌড়তে দৌড়তে গিয়ে কলেজে যখন পৌঁছতাম তখন দু একটা ক্লাস হয়ে যেত, প্রথম ক্লাসে গিয়ে পৌঁছতে পারতাম না। আর তারপরে শরীর এত ক্লান্ত থাকতো যে কলেজে ফ্যান ছিল, ফ্যানের নিচে বসলে ঘুম পেত, মানে চোখটা খুলে রাখা সেটাই একটা কঠিন কাজ ছিল। ফলে মাস্টার মশাইরা যা পড়াতেন সেগুলোর অধিকাংশই মাথার উপর দিয়ে বেরিয়ে যেত, বুঝতে পারতাম না। তো কলেজ জীবনে আরো এটা আমার, আরো হ্যাঁ, আরো কেমিস্ট্রির মতো একটা সাবজেক্ট। হ্যাঁ প্র্যাকটিক্যাল ছিল, সেটা তখন বুঝিনি আমি। তো তারপরে ক্লাস শেষ করে, প্র্যাকটিক্যাল থাকলে তো অনেক রাত হয়ে যেত, তো আমি অত রাত থাকতে পারতাম না, প্রাইভেট পড়াতে হবে। আমি আবার ছুটতে ছুটতে এসে বাস ধরতাম, ওই দাঁড়িয়ে থেকে। এখন তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পৌঁছে যায়, তখন 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যেত, যেহেতু তখন বালিতে ব্রিজ ছিল কিন্তু সেটা ড্রামের উপর ব্রিজ, ওখানে নেমে পার হতো। আর ইসলামপুর অর্থাৎ কলাডাঙ্গা ঘাটে ব্রিজ ছিল না, নৌকা করে বাস পার হতো, আমাদের কোনো নৌকায় পার হতে হতো, তো ওখানে অনেকটা সময় লাগতো। তারপর হয়তো 8টার দিকে আমি ডোমকল পৌঁছাতাম, কি 8:30টার দিকে। তারপরে ছেলেদের টিউশন পড়ে আমি যখন বাড়ি ফিরতাম তখন শরীর আর কিছু দিত না, মানে কোনো রকমে শরীরটাকে টেনে নিয়ে যাওয়া। এবং বাড়ি যখন পড়তাম, পৌঁছতাম, তখন কোনো কোনো দিন ক্যালেন্ডারে পরের দিন শুরু হয়ে গেছে, অর্থাৎ 12টা পেরিয়ে গেছে। তো এইভাবে কলেজ জীবনে আমি পড়াশোনা তেমন প্রায় কিছু করতে পারিনি, ডিগ্রিটা শুধু পেয়েছি, যে ডিগ্রিটার জন্য আমি পরবর্তীকালে সিভিল সার্ভিস পরীক্ষাও দিতে পেরেছি। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।